বন্ধুরা জাস্ট ইমাজিন করেন গভীর রাতে চারপাশে একদমই নিস্তব্ধ, একটা ফাঁকা রাস্তায় একটা মানুষকে দাঁড় করিয়ে তার মাথায় সরাসরি বন্দুক ধরা হচ্ছে। ট্রিগার চাপার সঙ্গে সঙ্গে মাথাটি ঝাঁঝরা হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে খুনিরা এক পৈশাচিক আনন্দে হাসতে শুরু করে। শুনতে কোনো ডার্ক থ্রিলার মুভির সিন মনে হলেও আনফরচুনেটলি এটা কোনো মুভি না, এটা আমাদের দেশের এক চরম এবং নির্মম বাস্তব। মানুষ মারা গেলে কবর দেয়, দোয়া করে, মিলাদ দেয়, আমরা তাও পারি না। এরকম লোকগুলা ফালাই দিলে আমি দীর্ঘমেয়াদী থাকতে পারবো। এখন তো দোয়া করতে পারে না, সে কি মৃত না জীবিত। কপালে ঠেকাই গুলি করছিল না। আমি আর কিচ্ছু চাই না, আমার বাবাকে লাগবে। জেলা শহর নয়, ভিন্ন মত ও আন্দোলন দমন করতে রাজধানী থেকেও অসংখ্য মানুষকে গুম করে শেখ হাসিনা সরকার। গত 1.5 শতকে ঠিক এভাবেই শত শত মানুষকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোথায়? আজকের ভিডিওতে আমরা আনকভার করব এমন এক অন্ধকার জগৎকে যেখানে আইনের কোনো অস্তিত্বই ছিল না। আমরা ডিকোড করব আয়নাঘরের সেই মাস্টার মাইন্ড মেজর জেনারেল জিয়াউল আহসানের কাহিনী। আওয়ামী লীগের আমলে গুম খুনের মাস্টার মাইন্ড ছিলেন বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে আটক করা হয়েছে। হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয়েছে। তার একটা নেশা ছিল, গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়িগঙ্গায় নিয়ে যেত, গুলি করে লাশটা নদীতে ফেলে দিত। আপনার বিরুদ্ধে খুন অপহরণের অভিযোগ রয়েছে। 1030টি খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, যার কারণে একসময় বলেশ্বর নদীর পানি লাশে লাশে ভরে উঠেছিল। চলুন পুরো বিষয়টা একদম লজিক্যালি এবং সহজ ভাষায় বুঝে নেওয়া যাক। পুরো ক্রোনোলজিটা বুঝতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে। গল্পের শুরু 2009 সালের পিলখানা বিদ্রোহের পর। ঠিক সেই সময়টাতে বাংলাদেশে একটি নতুন এবং ভয়ঙ্কর ট্রেন্ড শুরু হয়, ইনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা গুম। আর এই পুরো সিস্টেমটার মূল কারিগর হিসাবে যার নাম উঠে আসে তিনি হলেন তৎকালীন র্যাবের গোয়েন্দা কর্মকর্তা জিয়াউল আহসান। কিন্তু এসব আমরা জানছি কিভাবে? কে এই গুমট অন্ধকার ঘরের সাক্ষী? সে হলো ইমরুল কায়েস। এই 43 বছর বয়সী সেনা সদস্য ছিল জিয়ার নিজের বডিগার্ড বা রানার। ইমরুল খুব কাছ থেকে দেখছিল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জিয়া কতটা পাওয়ারফুল ছিল। বড় বড় পলিটিক্যাল লিডার থেকে শুরু করে টপ জেনারেল সবার সঙ্গেই তার ওঠা বসা ছিল। অবস্থা এমন ছিল যে জিয়া যা বলতো বা যা লিখতো সেটাই অলিখিত আইনে পরিণত হয়ে যেত। প্রত্যক্ষদর্শী যারা, তারা কিন্তু আমাদেরকে বারবারই বলেছে যে যত অভিযান হয়েছে, মিছিল মিটিংয়ে যত গোলাগুলি হয়েছে, যাদেরকে গুলি করে আহত করা হয়েছে বা মিছিল থেকে যাদেরকে গুলি করে মৃত অবস্থায় বা মুমূর্ষু অবস্থায় যাদেরকে র্যাব গাড়িতে তুলে নিয়ে গেছে, তাদের এখন পর্যন্ত হদিস মেলেন। কিন্তু এই ক্ষমতার আড়ালে যে কত মানুষের হাহাকার আর কত মানুষের জীবন ধ্বংস হচ্ছিল সেটা সাধারণ মানুষের কল্পনারও বাইরে ছিল। কাউসারের স্ত্রী মিনু আক্তারও স্বামীকে হারিয়ে দিশেহারা, 11 বছর ধরে চোখের পানি ফেলছেন। কাউসারের সাথে সেদিন শাহিনবাগ এলাকা থেকে আরেক বিএনপি নেতা আদনান চৌধুরীকেও তুলে নেওয়া হয়। এরপর পেরিয়েছে প্রায় 1 দশক, মায়ের বুকে আর ফেরেনি আদনান। অনেক কষ্ট, আমি তো অনেকক্ষণ অপেক্ষা করি, হয়তো আমার ছেলে মারা গেলে বোঝা যায়, মনের বোঝা যায় মারা গেছে। নিখোঁজ ব্যক্তি ঘুম হওয়া এটা মানা যায় না, অনেক কষ্ট, আশায় আশায় আশায়। আর যতদিন বেঁচে থাকবো ততদিন আশাই থাকবে। ইমরুলের চাকরিতে জয়েন করার মাত্র 20 থেকে 25 দিন পার হয়েছে। রাত ঠিক তখন 12:30। জিয়ার ফোন আসে, কই তুই? র্যাব 1-এর সামনে আয়। ইমরুল সেখানে গিয়ে দেখলো যে 2টো কালো হাইস মাইক্রোবাস দাঁড়িয়ে আছে। গাড়িতে ওঠার পর জিয়া তাকে শীতল গলায় একটি অর্ডার দেয় যে গাড়ির ডিক্কিতে একটি বস্তা আছে, বস্তাটা ফেলাই দিতে হবে। গাড়ি গিয়ে থামলো টঙ্গীর এক নির্জন রেল কোচিং এর সামনে। এরপর দৃশ্যটা এমন ছিল যেটা ইমরুলের রক্ত হিম করে দেয়। জিয়া বলেন, ইমরুল ডিগ্গিটা খোল, বস্তাটা বের কর। ইমরুল যখনই বস্তাতে হাত দেয় সে তখনই বুঝতে পারে ওটা কোনো সাধারণ বস্তা ছিল না, ওটা একটা মানুষের ডেড বডি। প্রথম অবস্থায় আমি ভয় পেয়ে যাই। আমার সাথে যারা ছিল তাদের সহায়তায় বডিটা রেল লাইনের পাশে নিয়ে রাখি। স্যার সেখানে দাঁড়ানো ছিল, বডিটা সেখানে রেখে আমি মাইক্রোতে চলে আসি। তখন দেখি যে জিয়া স্যার সহ সেখানে থাকা অন্যরা বডিটা রেল লাইনের উপরে রাখেন এবং তারা গাড়িতে ফিরে আসেন।
তার কিছুক্ষণ পর একটি ট্রেন এসে চলে যায়। বন্ধুরা একবার চিন্তা করেন যে বাস্তব পরিস্থিতি আসলে কি রকম হইতো। এই একটা ঘটনা ইমরুলের জীবন এবং দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলাই দেয়। প্রথমবার এই ঘটনায় সে একটু অস্বাভাবিক হয়ে পড়ে, সে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছিল না এবং সে অসুস্থ পর্যন্ত হয়ে পড়ে। এরপর এটা আর কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা একটা সিস্টেমে পরিণত হয়ে যায়। চলুন এদের কাজের ধরনটা একটু অ্যানালাইসিস করা যাক। বরগুনার পাথরঘাটার চরদোয়ানিতে মাঝরাতে র্যাবের গাড়ি বহর আসত। চোখ আর হাত বাঁধা মানুষদের ট্রলারে করে নিয়ে যাওয়া হতো বলেশ্বর নদীর মাঝখানে। স্থানীয় মানুষদের স্টেটমেন্ট অনুযায়ী মানুষদের হাত পা বাঁধা অবস্থায় শুয়ে মাথায় গুলি করা হতো, আর লাশগুলো যেন ফুলে পানির ওপারে ভেসে না ওঠে তার জন্য নেওয়া হতো এমন এক পাশবিক পদ্ধতি যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। লাশগুলোর পেট চিরে ফেলা হতো এবং সিমেন্টের দুটি ভারী বস্তা তাদের পায়ের সঙ্গে বেঁধে তাদের পানিতে ফেলাই দেওয়া হতো। দাঁড়াই আমি আর কি দেখছি যে ওনরা হলে হাত পা বাঁধা অবস্থায় মানুষ উঠেছে, পা বাঁধা না হাত বাঁধা অবস্থায়, মানে হাঁটাইয়া চোখ বাঁধা অবস্থায় এই সাপোর্টে ফালাইয়া এরকম হাত এবং পা বাঁধা অবস্থায় এরকম শোয়াইয়া মাথায় গুলি করতো ওরা। হ্যাঁ 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 এইভাবে পুরোপুরি শোয়াইয়া এইভাবে মাথায় গুলি করতো। মাথায় গুলি করিয়া তারপরে হইল গিয়া এই হাত আর পা এরকম বাঁধা অবস্থায় এই জায়গায় একটা ওই যে সিমেন্টের ব্যাগ আর পায়ে একটা সিমেন্টের ব্যাগ লাগাইয়া পেট চিরিয়া তারপরে নদীতে ফালাই দিত। হ্যাঁ এই তো এটা জিয়া এনাকে দেখছেন আপনি নিজ চোখে? হ্যাঁ। কি বোটের উপরে? হ্যাঁ এই ব্রিজের উপরে থাকে। আমার জানা মতো 200-র উপরে করছে। আপনার কি মনে হয় যে এখানেই শেষ? না, এদের নিষ্ঠুরতার মাত্রা ছিল আরো ভয়ঙ্কর। 2012 সালে জাফলং বর্ডারে ভারতীয়দের কাছে আসামি হস্তান্তর করে ফেরার পথে গাড়িতে থাকা বাকি 2 আসামিকে গুলি করে রাস্তায় ফেলে দেয় জিয়া, এবং পরে জানা যায় সেই 2জন ছিল বিডিআর সদস্য। তার দেহরক্ষী যেটা সাক্ষ্য দিছে তার মধ্যে একটা পিলখানা বিদ্রোহের পর পলাতক জওয়ানদের খুঁজে বের করে কাউকে ইনজেকশন পুশ করে আবার কাউকে গুলি করে মার্ডার করা হতো। মার্ডার মানে বুঝেন আপনারা? সিনেমা বা ভিডিও গেমে খুন করাটা হয়তো অনেক নর্মাল হতে পারে, যে রিসেট করলাম যে আবার জীবিত হয়ে গেল, কিন্তু বাস্তব জীবনে একটি খুনের ফলে একটি পরিবার চিরতরে ধ্বংস হয়ে যায়। এখানেই তাদের পাপের শেষ হয় না। অনেক সময় তারা সুন্দরবনে ফেক অপারেশন সাজিয়ে মানুষ মেরে তারা মদ এবং অনেক খাদ্য সামগ্রী আবার একটি ছাগল জবাই করে পর্যন্ত পিকনিক করতো। জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা মানুষের জীবনের দাম এদের কাছে একটা পশু বা পাখির চেয়েও কম। কিন্তু এই পুরো স্টোরিতে সব থেকে বড় ক্লাইম্যাক্স আসে 2012 সালের 17 এপ্রিল বিএনপি নেতা ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনা। বিএনপি অফিসার ভালো ফালাইতে পারবেন না, বিএনপি আবার পাওয়ার আসবে। সেদিন ইমরুল জিয়ার সাথেই ছিল। সে শুনতে পায় জিয়া ফোনে কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে কথা বলছে। ওপার থেকে কি বলা হচ্ছিল সেটা শোনা যাচ্ছিল না, কিন্তু জিয়ার উত্তরটা খুব মন দিয়ে শুনে। জিয়া চরম বিরক্তি নিয়ে বলে, স্যার আপনাদের কথা মতো ইলিয়াসকে গুম করলাম, আপনারা এমন করলে হবে? এর থেকে ভালো আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। বন্ধুরা এই একটা কনভারসেশন পুরো গেমটাকে এক্সপোজ করে দেয়। এই গুমগুলো কোনো ব্যক্তিগত আক্রোশ বা র্যান্ডম ক্রাইম ছিল না, ইট ওয়াজ এ ফুললি ক্যালকুলেটেড স্টেট স্পন্সার্ড কনপ্রাইজ। রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে রাষ্ট্রকেই কিলিং মেশিনে পরিণত করা হয়েছিল। টাইম ট্রাভেল করে যদি আমরা আর 1 যুগ পর বর্তমান সময়ে আসি, আমরা দেখতে পাই সিচুয়েশন পুরোপুরি পাল্টে গেছে। এক সময় সেই বড় ত্রাস যাক দেখলে একসময় বাঘ আর মহিষ এক ঘাটে পানি খায়, সেই জিয়াউল আহসান আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় বন্দী। আর তার সেই বডিগার্ড ইমরুল তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তার বিরুদ্ধে সমস্ত কলঙ্কিত ইতিহাসের সাক্ষ্য দিচ্ছে। বরগুনার সেই বরফ কলের সামনে এখন আর মাঝরাতে র্যাবের গাড়ি আসে না ঠিকই, কিন্তু বলেশ্বর নদীর তলদেশে আজও হয়তো চাপা পড়ে আছে শত শত মানুষের কঙ্কাল, যাদের পরিবারের কাছে আজও কোনো উত্তর নাই। এই ঘটনা আমাদেরকে অনেক বড় একটা লেসন দেয়। আনলিমিটেড পাওয়ার একটা সাধারণ মানুষকে কিভাবে পিশাচে পরিণত করতে পারে, এটা তার পারফেক্ট এক্সাম্পল। কিন্তু ইতিহাসের তো একটা অদ্ভুত নিয়ম আছেই, অন্ধকার যতই দীর্ঘ হোক না কেন, সত্য একদিন না একদিন আলোতে আসবেই। আজ যে ক্ষমতার দম্ভে অন্যের জীবন কেড়ে নিচ্ছে, কাল তাকেই সেই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাই আপনার চারপাশে ঘটে যাওয়া অন্যায়গুলোর বিরুদ্ধে সরব হন, কারণ আপনার নীরবতা অপরাধীকে আরো বেশি শক্তিশালী করে তোলে। এই লোমহর্ষক ঘটনাটি নিয়ে আপনার কি মনে হয়? গুম হওয়া মানুষদের পরিবারগুলো কি আদৌ কোনোদিন সঠিক বিচার পাবে? নিচের কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। এমন সব রিয়েল স্টোরি জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ।